বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধারা, 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বীর নায়ক যে সমন্বয়কবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার, ডিন এবং অন্যান্য শিক্ষাবিদরা, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারার যে সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলা আমার জন্য কিছুটা আবেগেরও বিষয়। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সৌভাগ্য আমি অর্জন করেছিলাম। সে কারণে এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি আসি, তখন আমি নিঃসন্দেহে স্মরণ করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট কণা আমাকে কিছু দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বের বোধ থেকে আমি সবসময় চেষ্টা করেছি যে বাংলাদেশে যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রাম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমার সীমিত শব্দ নিয়ে যেন আমি ভূমিকা পালন করতে পারি। আমি এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন এদেশে একটি সামরিক ফ্যাসিবাদ ছিল, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ বিজয়ী হয়েছে। আজকে আমরা যখন এখানে এসেছি, আমরা নিঃসন্দেহে গণভোটের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে কথা বলবো, তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আমরা এখানে এসেছি তার কথা বলবো। কিন্তু তারও আগে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে স্মরণ করার চেষ্টা করব, আপনাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে, বিনীতভাবে আমি প্রশ্ন করব, অনুরোধ করব। 14 বছরের একজন শিক্ষার্থী মুন্সিগঞ্জের, তার নাম আহমেদ আব্দুল্লাহ, দারুল উলুম পাথরঘাটা মাদ্রাসার কিতাব বিভাগের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কাজলায় 18ই জুলাই তার উপর 2টো রাইফেলের গুলি করা হয়, শটগানের 3টি গুলি করা হয়। আহত অবস্থায় তিনি পড়ে গেলে তার উপর দিয়ে সাজোয়া বাহিনীর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। 14 বছরের শিক্ষার্থী। তিনি কি চেয়েছিলেন? তিনি কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের নেতা, এগুলো বোঝার বয়স হয়েছিল তার? আমি মনে করিয়ে দিতে চাই সোহেল রানার কথা। 38 বছর বয়স, বাংলাদেশে গড় আয়ু এখন 72-এর মতো। 38 বছর বয়সে একজন তরুণ, তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন 18ই জুলাই সকালে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তিনি কি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন? তিনি কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? সেই সোহেল রানা বাড়ি ফিরে আসেন না। সেই সোহেল রানার পরিবার অপেক্ষা করেছেন, মা রাশেদা বেগম অপেক্ষা করেছেন। 34 দিন পর রাশেদা বেগম ফেসবুকে তার সন্তানের ছবি দেখেছেন, একটা মৃতদেহের ছবি হিসেবে। কিন্তু তারপরে তিনি জানেন না সেই মৃতদেহ কোথায় গেছে, কিভাবে গেছে। 5ই জানুয়ারি তিনি আবিষ্কার করেছেন শেষ পর্যন্ত এই ঢাকায় রায়ের বাজারে বদ্ধভূমির পাশে আঞ্জুমানে মফিদুল ইসলাম যে 114টি বেওয়ারিশ লাশ দাফন করেছিল, তার মধ্যে একটা সোহেল রানার। তার মা শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত তার সন্তানের শেষ দেহাবশেষ দেখতে পেয়েছেন। এই যে মানুষগুলো 1400 মানুষ এখানে উপস্থিত আছেন, শিক্ষার্থীরা যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছেন, এখনো অন্তত পক্ষে 10-12 হাজার মানুষ আহত হয়েছেন। কেউ কেউ আর স্বাভাবিক জীবনে ফিরবেন না। সেই যে মানুষগুলো, শুধু তাই নয়, শুধুমাত্র জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের নায়কেরা নয়, সাধারণ মানুষেরা নয়, রিক্সা চালক নয়, 14 বছর ধরে বাংলাদেশের মানুষ যে লড়াই করেছে, গুম খুনের শিকার হয়েছে। আপনাদের কি মনে আছে যে একজন পিতা বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে তার ফোনে? অন্যদিকে তার মেয়ে, শিশু কন্যা জিজ্ঞাসা করছে পিতাকে, আব্বু কান্না করো কেন? আসুন বুকে হাত রেখে একবার প্রশ্ন করি, মনে আছে আমাদের? সেই মানুষগুলো কি আমাদের কোনো দায়িত্ব দেয় নাই? সেই মানুষগুলো তো প্রধানমন্ত্রী হতে চায় নাই, রাষ্ট্রপতি হতে চায় নাই, রাজনৈতিক দলের নেতা হতে চায় নাই, সরকারি চাকরি চায় নাই। কি চেয়েছিল সেটা? যে তরুণরা আপনারা এখানে উপস্থিত আছেন, একটা স্বপ্ন নিয়ে আপনারা পথে নেমেছিলেন। বাংলাদেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছিল, লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসেছিল। দলের বিভক্তি, ধর্মের বিভক্তি কিছুই তো কাউকে বাধা দেয়নি। কে কোন দল করেন সেই ব্যানার নিয়ে কেউ নামেননি। আজকে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য, আপনারা আপনাদের চোখের সামনে বিশ্ববিদ্যালয়ে যারা উপ উপাচার্য শিক্ষা সঙ্গে জড়িত, আপনারা দেখেছেন আপনাদের সন্তান তুল্যরা এই বাংলাদেশকে এক ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য কি প্রাণ বাজি রেখে কিভাবে তারা লড়াই করেছেন, কতটা আত্মদান করেছেন। সেই সন্তান তুল্য শিক্ষার্থীরা কি আমাদের কোনো দায়িত্বই দেয় নাই? আমাদেরকে কোনো দায় নেই? আজকে যে আপনি এখানে এসে কথা বলতে পারছি, তার জন্য কি এই ঋণ আমরা স্বীকার করব না? সেই ঋণেরই স্বীকৃতি হচ্ছে জুলাই জাতীয় সনদ। সেই ঋণের স্বীকৃতি রাজনৈতিক দলগুলো, তার আগে কমিশনগুলোর সঙ্গে সিভিল সোসাইটি, বিভিন্ন রকম সংগঠন, গোষ্ঠী, ব্যক্তি সকলের সাথে আলোচনা করে এই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। আপনাদের সামনে যে কাগজের বই জুলাই জাতীয় সনদ হিসেবে মুদ্রিত অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে, সেগুলো কালো কালিতে ছাপা, কিন্তু এর প্রত্যেকটা অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে। দেশে রক্ত দিয়ে লেখা হয়েছে এই জুলাই জাতীয় সনদ। আপনারা যখন খুলেন, আমি যখন জুলাই জাতীয় সনদের বইটা খুলি, আমি সন্তানরা মায়ের আর্তনাদ শুনতে পাই যে বোন এখনো অপেক্ষায় আছেন, তার ভাই গুম হয়ে যাওয়া ভাই ফিরবেন কিনা। আমি তার হাহাকার শুনতে পাই। সেই ঋণের স্বীকৃতির জন্য কি আছে জুলাই জাতীয় সনদে, তার প্রক্রিয়া সম্পর্কে আপনারা শুনেছেন। জুলাই জাতীয় সনদে আছে যে বাংলাদেশে যে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল, সেই এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে। উদাহরণ দেই দুটো, কিভাবে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল। আপনারা সকলেই জানেন, তিনটে কথিত নির্বাচনের নামে বাংলাদেশে যে তামাশা হয়েছে, সেই তামাশা হয়েছে এক ব্যক্তির ইচ্ছা। বিশ্বাস করুন, এক ব্যক্তির ইচ্ছা। কারণ এই তামাশা করা সম্ভব হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে বাতিল হয়েছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করা হয়, সেই কমিটিতে যদিও সংসদে তখন প্রধান বিরোধী দল বিএনপি ছিল, সেই কমিটিতে তারা অংশগ্রহণ করেন নাই। আওয়ামী লীগের সকলে মিলেই এই কমিটি তৈরি করা হয়। বেগম সাজেদা চৌধুরী এবং তার কো চেয়ারপারসন ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তারা 25টা বৈঠক করেছিলেন। 104 জন লোক, যার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য উপস্থিত ছিলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল, সাবেক একজন প্রধান বিচারপতি ছিলেন, 2 জন বিচারপতি ছিলেন, সম্পাদকরা ছিলেন,
ব্যবসায়ীরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি তৎকালীন ক্ষমতাসীন দলের প্রধান 25টি বৈঠক। সিদ্ধান্তটা কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, তবে তাতে কিছু সংশোধন করা হবে। 90 দিনের বেশি যেন না থাকতে পারে। কেন 90 দিন? কারণ 2007 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থেকেছিল। বলা হলে আরেকটা সংশোধন করতে হবে। কি? সেটা হচ্ছে যেন বিদেশিদের সাথে চুক্তি করতে না পারে। সেই কমিটি 25টি বৈঠক করেছে এবং 10 মাস ধরে। তারপরে একটা মাত্র মিটিং, একটা মাত্র বৈঠক হয়েছে। 3 জন মিলে গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। ফিরে এসে সম্পূর্ণ উল্টো দিয়ে কমিটির সুপারিশ বদলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আপনারা আমার কথা বিশ্বাস না করতে পারেন। সেই সময় ওই কমিটির বৈঠকে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই, বুঝতে পারবেন। এবং আমি কোট করছি দলিল থেকে, সংসদে যে দলিল আছে সেই দলিল থেকে। আমরা যা বলার বলেছি, ব্যত্যয় ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। পরদিন আপনি এবং সাজেদা আপার নেত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করে বিষয়গুলো ঠিক করেছেন। আজকের বৈঠক কেন ডাকলেন? 3 জন বসে আলোচনা করে আরো কালেক্ট করেছে। এখন আমাদের অহেতুক ডেকে কথা রেকর্ড করানোর কোনো প্রয়োজন আছে কি? এটা তোফায়েল আহমেদ বলেছেন। আপার সাথে গিয়ে যারা দেখা করেছেন, সাজেদা আপা নেত্রীর সঙ্গে 4 ঘন্টা বৈঠক করেছেন। 4 ঘন্টায় এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার যা অর্জন করার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। 90 সালে 8 বছর ধরে সংগ্রাম করে এই বিশ্ববিদ্যালয়ে সব বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। একজন ব্যক্তি সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিন। আমরা কি সেই ব্যবস্থায় ফিরে যেতে চাই? এখনো বাংলাদেশের সংবিধানে সেই একই ব্যবস্থা আছে। আরেকটা উদাহরণ দিই। বাংলাদেশের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির আদেশে, তাই তো? সংবিধান তাই বলে, কিন্তু আসলে তা নয়। কেননা বাংলাদেশের সংবিধানে লেখা আছে, 48 অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদে লেখা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া মাত্র 2টো কাজ করতে পারবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, দ্বিতীয়টি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। তার মানেটা কি? তার মানে হচ্ছে নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। শুধু এতো হয় নাই, শুধু এই জায়গায় থেমে থাকে নাই। যখন 2014 সালের নির্বাচনের আগে 2012 সালে নির্বাচন কমিশন গঠন করা হয়, তখন রাষ্ট্রপতি আরেকটি নাটক করলেন। আমি একটু সম্ভবত এই সমাবেশের শব্দ হিসেবে অশোভন শোনাবে, আমি বলবো নাটক করলেন। সার্চ কমিটি বলে একটা জিনিস তৈরি করলেন। সেখানে সার্চ কমিটিকে বলা হলো যে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেবেন, সেই নামের ভিত্তিতে তারা একটা তালিকা করে রাষ্ট্রপতিকে দেবেন এবং রাষ্ট্রপতি তার থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবেন, কমিশনারদের নিয়োগ করবেন। খেয়াল করে দেখুন, সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে নাম পাবে সেই নামের ভিত্তিতে একটা তালিকা রাষ্ট্রপতিকে দেবেন। তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কি বলবেন না, বলতে হবে। আসলে সংবিধান বলে বলতে হবে। তার মধ্যে 25 জনের নাম পাওয়া গেল। 8টা দল নাম দিল, 8টা দল। প্রধান বিরোধী দল দিল না, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা দিলেন। সেই তালিকায় কাজী রকিবউদ্দিন আহমেদ বলে কোনো ব্যক্তির নাম ছিল না।
প্রধানমন্ত্রীর ইচ্ছায় কাজী রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করে 2014 সালের সাজানো নির্বাচন করা হয়েছে। একজনের ইচ্ছা। ওই নির্বাচন কমিশনে মোহাম্মদ আব্দুল মুবারক বলে যে ব্যক্তিটি যুক্ত হয়েছিলেন, তার নাম দিয়েছিল জাতীয় পার্টি। তিনি কে জানেন? তিনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এটাই ছিল তার যোগ্যতা। সেই নির্বাচন কমিশন আমরা আবার চাইব? যে তরুণরা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা লড়াই করেছেন সেই জন্য লড়াই আপনারা করেন নাই, আমরা করি নাই, আপনারা করেন নাই। কোন যুক্তিবান, বিবেকবান মানুষ যার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে সেটা বলতেই পারেন না যেটা এই অবস্থা অব্যাহত থাকা উচিত। সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে একমত হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হবে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এবং তৃতীয় দল অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কমিটিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেইটা আমরা চাইব না? চাইব কি চাইব না সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা চাইব কি চাইব না? আমি শিক্ষক হিসেবে, আপনি শিক্ষক হিসেবে, এটা একটু নাগরিক হিসেবে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে কোটা সংস্কারের দাবিতে। কিন্তু কোটাই কি একমাত্র সমস্যা ছিল? আরেকটা সমস্যা ছিল, সেটা কি জানেন? সেটা আপনারা জানেন, আমার চেয়ে ভালো করে জানেন। সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যেভাবে গঠিত হয়েছে তার কাঠামোগত সমস্যা। এবং এটার রাজনৈতিকীকরণ কতটা হয়েছিল যে এইচ.টি. ইমাম সুস্পষ্ট করে বলেছিলেন যে তোমরা পরীক্ষা দাও, বাদ বাকিটা আমরা দেখবো ছাত্রলীগের ছেলেদেরকে। আজকে আমি আপনি এখানে বসে আছি, আমাদের সহকর্মীরা শিক্ষকতায় আছেন, আমাদের সন্তানের যোগ্যতা এবং মেধায় যদি সরকারি চাকরিতে যেতে চায় তার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে, দলের প্রতি আনুগত্য ছাড়া যে এটা পাওয়া যেত না, তার সবচেয়ে বড় আরেকটা উদাহরণ আছে। 2024 সালের আগস্ট মাসের পরে কাগজপত্র ঘেটে দেখা গেছে সরকারি কর্মচারী যারা পিএসসিতে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রে তারা স্বেচ্ছায় নিজেরা লিখে দিয়েছেন তিনি ছাত্রলীগের কোন পদে ছিলেন। কারণ কি জানেন? ওইটা না লিখলে চাকরিটা পাওয়া যাবে না, যোগ্যতা এবং মেধা না। রাজনৈতিক দলগুলো কিছু ভিন্ন মত সত্ত্বেও এটা একমত হয়েছে যে পিএসসির এই কাঠামোটা তৈরি করতে হবে জনপ্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে। রাষ্ট্রপতি বাংলাদেশে আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় রাষ্ট্রপতি ছিলেন একসময়। তিনি একসময় বলেছিলেন যে তাঁর মাজার জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নেই। এটা যেদিন আমি শুনলাম সেদিন আমি বললাম যে উনি তো ভুল বললেন, উনি তো মাজার জিয়ারত করতে যেতে পারবেন না। বাংলাদেশের সংবিধান এখন যে অবস্থা, ক্ষমতার ভারসাম্য অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মাজার জিয়ারত করতে দিতে রাজি নেই। কারণ লেখা আছে যে কোনো কিছুর জন্য, দুটো বিষয় ছাড়া যে কোনো বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর সাথে তার পরামর্শ করতেই হবে। তো ক্ষমতার এই যে ভারসাম্যহীনতা, সংবিধানের এই যে ব্যবস্থা, সেটা আপনি কি করবেন? আমরা কি করব? রাষ্ট্রপতির হাতে দণ্ড মওকুফের ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে, পৃথিবীর অধিকাংশ দেশেই আছে। কিন্তু আমাদের দেশে যেইভাবে এটার ব্যাপক রকম অপব্যবহার হয়েছে সেটা আপনারা জানেন। রাষ্ট্রপতি কি করেছেন? রাষ্ট্রপতি এমন লোককে ক্ষমা প্রদর্শন করেছেন
যার বিরুদ্ধে শুধুমাত্র অধস্তন আদালত থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হয়েছেন তাই নয়, এটা সকলেই জানেন তিনি কি করেছেন। তারপরেও তাকে তার দণ্ড মওকুফ করে দেওয়া হয়েছে। আপনার ভাই মারা যাবে, হত্যাকাণ্ডের শিকার হবে, তার অপরাধী দণ্ডিত হবেন, একদিন সকালবেলা তিনি আপনার দরজায় দাঁড়িয়ে বলবেন এবার আমি তোমাকেও দেখে নেব। সেটা তো সম্ভব হয়েছে। তো দেশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে এখন থেকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে হলে একটা কমিটির মধ্যে দিয়ে যাবে, যেখানে কারা মহাপরিদর্শক থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট পর্যন্ত থাকবে। তারা যদি মনে করে যে এই ব্যক্তিটি মানবিক কারণে, বয়সের কারণে, ভূমিকার কারণে, যে কোনো বিবেচনার থেকে দণ্ড মওকুফ করা যেতে পারে, তারা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। পাশাপাশি ওই কমিটি ভিকটিমের পরিবারের সম্মতি নেবেন। আপনার ভাই, আমার বোন, আমার মা, আমার পিতা যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তার জন্য দণ্ডিত ব্যক্তি যেন আমার অজ্ঞাতে ছাড়া না পায়, সেই জন্য তাদের সম্মতি লাগবে। এটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদ হচ্ছে এইরকম বিষয়গুলো। জুলাই জাতীয় সনদ হচ্ছে যে আপনার আমার নাগরিক হিসেবে যে অধিকার, ন্যূনতম ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের সংবিধান বলে যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে আছে। সেটা কিভাবে করা যাবে? 1972 সালের সংবিধান তৈরির সময় সেটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করার কোনো বিধানই ছিল না। পরে সংশোধনীর মাধ্যমে 1973 সালে তা সংযুক্ত করা হয়। তখন বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। জরুরি অবস্থা ঘোষণা করলে কি হয়? আমাদের মৌলিক অধিকারগুলো সাসপেন্ডেড হয়, আদালতে যাওয়ার কোনো পথ থাকে না, আদালতের ক্ষমতা সীমিত করে দেওয়া হয় এতটুকু যে রিট পর্যন্ত করতে পারে। পরবর্তী সময় এটা পরিবর্তন করে কি করা হলো? ওই যে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। তাহলে কি দাঁড়াবে? দুজন মানুষ মিলে সিদ্ধতা, এবং সম্ভবত এই দুজন মানুষ একই দেশ, তারা মিলে সিদ্ধান্ত নিতে পারবেন যে বাংলাদেশের নাগরিকদের কোন অধিকার থাকবে আর কোন অধিকার থাকবে না। এবং এ ব্যাপারে বিরোধী দল কিছুই জানবে না টেলিভিশনে, টিভি স্ক্রলে দেখা ছাড়া। যারা আপনার আমার জনপ্রতিনিধি, তারা হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু তারা তো জনপ্রতিনিধি, তারা এইটুকুও জানতে পারবেন না যে দেশে একটা জরুরি অবস্থা জারি হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিদ্যমান সংবিধান জরুরি অবস্থায় রাষ্ট্রকে এই ক্ষমতা দেয় যে রাইট টু লাইফ, এইটা ভায়োলেট করার রাইট, সেইটার ব্যবস্থা করে দেয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে যদি ভবিষ্যতে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে হয়, তাহলে অভ্যন্তরীণ গোলযোগ বলে যে শব্দটা আছে, যেই অজুহাতে নাগরিকদের অধিকার বিরোধী দলের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা রাখা যাবে না। বলা হয়েছে যে জরুরি অবস্থা জারি করতে হলে যে বৈঠকে সিদ্ধান্ত হবে, সেই বৈঠকে হতে হবে ক্যাবিনেটের বৈঠক, মন্ত্রিসভার বৈঠক। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল এবং তার যিনি নেতা বা নেত্রী থাকবে, তার একজন, তিনি অথবা তার একজন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে বৈঠকে। কি কারণে? যাতে ওইখানে অন্তত পক্ষে এই ব্যাখ্যাটা সরকারকে দিতে হয় যে কেন আজকে দেশে জরুরি অবস্থা জারি করতে হচ্ছে। আমাদেরই তো প্রতিনিধি তারা। আপনি ভোট দিয়েছেন, ঘটনাচক্রে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু আপনার প্রতিনিধি না, সেটা অবশ্যই আপনার আমার প্রতিনিধি। তার এই জানার অধিকারটা থাকবে না? তার অধিকার নিয়ে নেওয়া হচ্ছে। এবং এই যে রাইট টু লাইফ,
বলা হয়েছে যে জরুরি অবস্থায় সরকার কোন অবস্থাতে রাইট টু লাইফ, জীবনের অধিকার ছিনিয়ে নিতে পারবে না, তার জন্য আদালতে যাওয়া যাবে। এদেশে জরুরি অবস্থার আওতায় কি কি ঘটেছে, যারা বয়সে তরুণ তাদের হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু আপনারা আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের স্মৃতিতে থাকা উচিত। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কেউ আদালতে যেতে পারলেন না। রাজনৈতিক দলগুলো বলছে যে না, এই ব্যবস্থা অব্যাহত রাখা ঠিক হবে না, আসেন এটা আমরা পরিবর্তন করি। বাংলাদেশে বিচার বিভাগ কতটা পরাধীন সেটা আপনি দুইজন প্রধান বিচারপতি তাদের যাবার সময় বলে গেছেন। স্বাধীন বিচার বিভাগ আছে কাগজে পত্রে, বাস্তবে কি আছে আপনারাই জানেন। এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটি স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের, যার ক্ষমতা থাকবে, দায়িত্বে থাকবে অধস্তন আদালতগুলো নিয়ন্ত্রণ করার। সেরকম একটা ব্যবস্থার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। এই সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে সেটা জারিও করেছে, কিন্তু ওটা টিকবে না। বাংলাদেশে অধ্যাদেশ জারি করতে হলে, অধ্যাদেশ জারির পরে তা আইনে পরিণত হতে হলে পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে তা আইনে পরিণত না করলে তা নিজেই বাতিল হয়ে যাবে। উচ্চ আদালতে নিয়োগের কোনো প্রক্রিয়া ছিল না, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, একটা কমিটির মাধ্যমে যাতে নিয়োগ করা হয়, সেটাও অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশ টিকবে না যদি না তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এগুলি হচ্ছে জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদে এমন কিছু বলা হয়নি যেগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকারকে কোনোভাবে সংকুচিত করবে। বাংলাদেশের 17 বার সংবিধানের সংশোধনী হয়েছে। আমি বলি যে সংবিধান সংশোধনীকে একটা ছেলে খেলায় পরিণত করা হয়েছে এই কারণে, এইভাবে নিম্ন কক্ষে অর্থাৎ বর্তমান জাতীয় সংসদে 2/3 সদস্য উপস্থিত থাকলেই এবং তাদের দল সিদ্ধান্ত নিলেই সংবিধান সংশোধন করা যায়। এই দেশে এমন সংবিধান এমন সংশোধনীয় করা হয়েছে যার বেনিফিশিয়ারি হয়েছেন একজন ব্যক্তির জন্য সংবিধান সংশোধনের ঘটনা এই দেশে ঘটেছে। সেই জন্য বলা হচ্ছে যে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় সংসদে 2/3 পরে উচ্চ কক্ষ থাকবে। সেই উচ্চ কক্ষের অন্তত পক্ষে 51 জন, 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষের অন্তত পক্ষে 51 জনের সমর্থন লাগবে। কেন 51 জন? 51 জন এই কারণে যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে কোনো রাজনৈতিক দল 50%, 51% ভোট পায়নি। বাংলাদেশের মানুষ একচ্ছত্রভাবে সেইভাবে ভোট দেয়নি। তাতে করে কি হবে? উচ্চ কক্ষে সর্বোচ্চ ধরুন 42, 43, এমনকি 45, তাহলে 5টা লোক লাগবে। 6টা লোককে আপনার কনভিন্স করতে হবে যে এই সংবিধান সংশোধন করাটা জরুরি, জাতীয় প্রয়োজন। আপনি যে সংশোধনী করতে 5টা লোককে কনভিন্স করতে পারেন না, সেটা কি করে জাতীয় প্রয়োজন হতে পারে? উচ্চকক্ষ তৈরি করা হয়েছে আরো একটা কারণে। উচ্চকক্ষের আরেকটা কারণ কি? বাংলাদেশে আপনি এমন অনেক রাজনৈতিক দল থাকে যাদের প্রতি সমর্থন আছে 5%, 4%, 3%। তো তাদের ভয়েসটা কোথায় যাবে? তাদের কণ্ঠস্বর কিভাবে শুনবো আমরা? তারা তো সিট পাচ্ছেন না, জাতীয় সংসদে তো কোনো সিট তারা পাচ্ছেন না।
তাহলে যেই ৫% মানুষ ভোট দিলেন একটি রাজনৈতিক দলকে, তাদের ভোটের কোনোই দাম থাকবে না, এটা তো হতে পারে না। সেই জন্য বলা হয়েছে উচ্চকক্ষের সংখ্যানুপাতে ৫টা সিটও তারা হলো পাবে, ৩% ভোটে ৩টা সিটে পাবে। হলে হবে কি, বিভিন্ন মানুষ মত পথের প্রতিনিধিত্বটা তৈরি হবে। বিভিন্ন দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে আমরা যে একটা ডিভার্স সোসাইটি, সেটার একটা রিফ্লেকশন তৈরি হবে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলি তো একমত যে একটা উচ্চকক্ষ থাকা দরকার। উচ্চকক্ষের আরেকটি প্রয়োজন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি এখন নির্বাচিত হন পরোক্ষভাবে, অর্থাৎ জাতীয় সংসদে। 1991 সালের পর এই পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে মাত্র একবার বিরোধী দল মনোনয়ন দিয়েছিল, আর কোনো সময় দেয়নি। এই কারণে যে এটা নিশ্চিত যে ক্ষমতাসীন দল যাকে দেবেন তিনিই বিজয়ী হবেন। সেই ব্যবস্থায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এখন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে এবং 2 কক্ষেই তাকে আলাদা আলাদা করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তাতে কি হবে? অন্তত পক্ষে আমরা সকলের কাছে গ্রহণযোগ্য না হোক, সকলের কাছে উপস্থাপনযোগ্য একজন রাষ্ট্রপতি মনোনয়ন পাব। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 70 বলে যে আপনি যদি বিরোধী দলে আপনার দলের সদস্য যদি সংসদে অনুপস্থিত থাকে, যেদিন সরকারের ক্ষমতাসীন দল বা অন্য দল বিল মুভ করছে, যদি অনুপস্থিত থাকে তাহলে তার সদস্য পদ চলে যাবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এইভাবে হাত পা বেঁধে দিয়ে জনপ্রতিনিধিদের যে ব্যবস্থা আমরা করেছি সেটা গণতন্ত্রের জন্য অনুকূল নয়। বাংলাদেশের গত 54 বছরের রাজনীতি নিয়ে যারাই গবেষণা করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেক গবেষক কম বেশি এটা স্বীকার করেছেন। রাজনৈতিক দলগুলো আলোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে 70 অনুচ্ছেদে বিধান বদল করতে হবে। বাজেট এবং অনাস্থা ভোট ছাড়া বাকি যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা তাদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারবেন, যার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনও আছে। কিছু রাজনৈতিক দল আরো 2টো বিষয় যুক্ত করার কথা বলেছেন। একটা হচ্ছে সংবিধান সংশোধন, আর একটা হচ্ছে যে যুদ্ধাবস্থায় যেন তার দলের সদস্যরা দলের পক্ষে কথা বলে, সেটাও লেখা আছে। জনপ্রতিনিধিরা দলের দাসত্ব করতে গিয়ে বাধ্যতামূলকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আমাদের সংসদ এমনকি ডিবেটিং ক্লাবেও পরিণত হয় নাই। সেটা থেকে বেরোতে চাইব না সেটাই বলা হয়েছে জুলাই জাতীয় সনদে, যে আসুন আমরা এরকম ব্যবস্থা করি। জুলাই জাতীয় সনদ বলছে যে অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তাতে করে এই লুটপাটটা হয়তো কমবে। আরো একটা প্রস্তাব আছে, এটা সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় সংসদে যে সমস্ত স্থায়ী কমিটি আছে তার মধ্যে 4টি কমিটি গুরুত্বপূর্ণ। সেই 4টি গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতিত্ব করবেন বিরোধী দলের পক্ষ থেকে। এর মধ্যে 3টি কমিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি। ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলোতে অর্থাৎ সরকারি হিসাব কমিটি, অনুমিত হিসাব কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটিতে বিরোধী দলের নেতৃত্বে সভাপতিত্বে যদি কমিটি পরিচালিত হয়, তাহলে সরকারকে, ক্ষমতাসীন দলকে প্রতিটি পাই পয়সার হিসাব যথাযথভাবে দিতে হবে। তাতে করে বাংলাদেশের দুর্নীতি কমার সম্ভাবনার সুযোগ তৈরি হবে। এটা সব রাজনৈতিক দল একমত হচ্ছে।
এই কথাটা আমরা কি সকলকে বলতে পারবো না, যে সবাইকে যে দেখুন আপনার টাকা যেভাবে লুটপাট হয়েছে সেই লুটপাট বন্ধ করার ব্যবস্থা হচ্ছে। যে পরিমাণ টাকা লুট হয়েছে 16 বছরে, সেই টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা প্রভূত উন্নতি করা যেত। তরুণদের জন্য আজকে কাজের সংস্থান হয় না। আপনি চিন্তা করে দেখুন, যে পরিমাণ টাকা লুট হয়ে দেশের বাইরে চলে গেছে, সেগুলো যদি এই দেশে বিনিয়োগ হতো, তাহলে যে তরুণরা আজকে বেকারত্বের ভয়াবহ দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের জন্য কাজের সুযোগ হতে। তারা তো কাজ চান। আমি এখানে যখন তরুণদের দেখি, আমি নিশ্চিত করে বলতে পারি যে তারা আসলে চান, কাজ করতে চান। তো দুর্নীতি দমন করতে হলে এই ওভারসাইট কমিটিগুলোতে বিরোধী দলকে দিয়ে চেষ্টা করতে হবে আমাদেরকে। এইটাই জুলাই জাতীয় সনদ, এইটাই গণভোট। এখানে আপনারা যারা উপস্থিত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, আপনাদের শিক্ষার্থীরা তরুণ, তাদের বয়স 37-এর নিচে অধিকাংশই। বাংলাদেশের জনগোষ্ঠীর 1/3 হচ্ছে, 1/5 হচ্ছে 37 বছরের নিচে। বাংলাদেশের যেই 13 কোটি ভোটার, তার 1/3 হচ্ছে 37 বছরের নিচে। বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতে, তাদের জন্যই বাংলাদেশ তৈরি করতে হবে। আমি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকার কারণে এইটা আমাদের উপর একটা দায়িত্ব হিসেবে বর্তেছে, যেন আমরা তাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে জবাবদিহিতামূলক রাষ্ট্র থাকবে, যেখানে তাকে পথে প্রাণ দিয়ে প্রশ্ন করতে হবে না দেশটা কার। এই বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয় নাই দেশটা কারো বাপের না, দেশটা কারোই না, যতক্ষণ না পর্যন্ত আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি, জবাবদিহিমূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারি, যেখানে প্রত্যেকটা নাগরিক প্রশ্ন করতে পারবেন যে এই অধিকার আমার নাই কেন। আমি যখনই তরুণদের দেখি যারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, পাশের থেকে বন্দুক হারিয়েছেন, তাদের আমি বলি দেশটা আপনার, ভবিষ্যৎটা আপনার। এই ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আপনার। আর আমরা যারা শিক্ষকতায় আছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আছি, যাদের কাছে এই তরুণরা উপস্থিত হয়েছে, আমরা কেবলমাত্র ক্লাসরুমের শিক্ষাই দেব না, আমাদেরকে দেখাতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ তারা যেন নির্মাণ করতে পারেন, সেই পথরেখাও আমাদের দেখাতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষার্থী ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। আমি বারবার বলি, এই বিশ্ববিদ্যালয় আমাকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা কেবলমাত্র ক্লাসরুমে ছিল না। এই বিশ্ববিদ্যালয়ের বটতলা, মধুর ক্যান্টিন, গার্ডেন হল, কলা ভবন, এর সাংস্কৃতিক চর্চা, এর আন্দোলনের অংশগ্রহণ করার সুযোগ, ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ, এই সিনেট ভবনে এসে ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেটে বসবার যে সুযোগ, এগুলি আমাকে শিক্ষিত করেছে। সেই সুযোগ আপনারা উন্মুক্ত করুন, সেই সুযোগের জন্য অনুপ্রাণিত করুন। এই দায়িত্ব আমাদের শিক্ষক হিসেবে, আপনাদের উপাচার্য হিসেবে। প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমি স্বনির্বন্ধে অনুরোধ করি, শিক্ষার্থীদের এবং অন্যদের, আপনারা বোঝাবার চেষ্টা করুন যে বাংলাদেশ এমন একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে, যে ক্রান্তি লগ্নে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ধরনের বাংলাদেশ চাই। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি ছিল, আজকে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে রাষ্ট্রের নীতি হিসেবে সেগুলিকে গ্রহণ করা হবে।
রাষ্ট্রের নীতি হিসেবে এগুলোকে গ্রহণ করা হবে। সেই বাংলাদেশই তো আমরা চাই। আসুন সেই বাংলাদেশের জন্য আমরা যেখানে আছি, যেভাবে আছি, সবাই যেন সকলে সমবেতভাবে নিজের অবস্থান থেকে যুক্ত থাকতে পারি। কেননা অনেক রক্ত, অনেক অত্যাচার, অনেক নিপীড়নের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না। সবাইকে ধন্যবাদ।